চট্টগ্রামের আদালতে পুলিশের ওপর চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলার ঘটনায় ১২ আসামির ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বেলা ১১টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম এর নির্দেশ দেন। সকালে আসামিদের প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এর আগে কঠোর নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। সোমবার চট্টগ্রামের আদালত চত্বরে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ১৭ আসামিকে আদালতে তোলা হয়। সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ম অবমাননার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মংলারপুর গ্রাম থেকে অভিযুক্ত আকাশ দাসকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত ৮টার দিকে ইসলাম ধর্ম অবমাননার একটি পোস্ট নিজের ফেসবুকে দেওয়ার অভিযোগ ওঠে আকাশের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়ালে এলাকাবাসী তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আটক করা হয় আকাশকে। এছাড়া ঘটনাস্থলে গিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এ ঘটনায় বুধবার সকালে আকাশ দাসকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ। সার্বিক পরিস্থিতি ভালো আছে। আমাদের টোটাল দোয়ারাবাজার বাজার সহ আকাশ দাসের বাড়িতে আমরা ফিক্সড পুলিশ মোতায়েন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। সেনাবাহিনীর সদস্য ওরা ডিউটি নিয়োজিত আছে। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে চট্টগ্রামে চলছে বিএনপির বিভাগীয় কর্মশালা। এতে ১০টি সাংগঠনিক জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা এবং পেশাজীবী সংগঠনের ৬০০ নেতা অংশ নিয়েছেন। বেলা ১১টা থেকে নগরীর লালখান বাজারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুরু হয় কর্মশালার প্রথম অধিবেশন। বিকেল ৩টায় দ্বিতীয় অধিবেশনে অনলাইনে সরাসরি যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনার জন্য দফাগুলো কিভাবে বাস্তবায়ন করবে সে বিষয়ে আলোচনা করেন নেতারা। আগামী দিনে তৃণমূলের নেতাকর্মীদের মাধ্যমে এসব বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান নেতারা। মাঝখানে রয়েছেন বেগম খালেদা জিয়া, তার পাশে জনাব তারেক রহমান। ৩১ দফাকে তিনি তো নিজের বলে দাবি করেননি। উনি বলেছেন যে বাংলাদেশের সব মানুষের এতে অংশগ্রহণ করুক, কারণ রাষ্ট্র কেউ একা একা মেরামত করতে পারে না। তিনি সমমনা দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে ছিল তাদেরকে সাথে নিয়ে ২৭ দফাকে উন্নীত করেছেন ৩১ দফায় এবং ধারণা দিয়েছেন একটি জাতীয় সরকারের। সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতে পাচারের সময় ৩,২২০ কেজি রসুন জব্দ করেছে বিজিবি। এ সময় চোরা কারবারিদের হামলায় ২ বিজিবি সদস্য আহত হয়েছেন। বিজিবি জানায়, মঙ্গলবার রাতে বিজিবি ৪৮ বাংলাবাজার ক্যাম্পের একটি টহল দল মৌলার পাড় এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় চোরাই পথে ভারতে পাচারের সময় ১৬১ বস্তা রসুন জব্দ করে তারা। এসব রসুন নিয়ে আসার সময় ২ শতাধিক চোরা কারবারি দেশি অস্ত্র নিয়ে বিজিবির উপর হামলা চালায়। এতে ২ জন সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। ভোরে বিজিবি সদস্যরা তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ জানায়, অনুপ্রবেশের অভিযোগে নাজির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। আদালতের মাধ্যমে নাজির উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে বাঙ্গাবাড়ি সীমান্তে বিজিবি সদস্যরা আটক করে নাজির উদ্দিন কার্তিককে। পাসপোর্ট ও বৈধ কাগজপত্র দেখাতে না পারলে তার বিরুদ্ধে মামলা করা হয়। হিলি সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। সীমান্তে নজরদারি বাড়ানো সহ সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, হিলি সীমান্তে বিজিবি সবসময় সতর্ক অবস্থায় রয়েছে, যা আগেও ছিল। সাম্প্রতিক কিছু ঘটনাকে ঘিরে সীমান্তে জনবল বাড়ানো হয়েছে, সেই সাথে নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সবসময় সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান তিনি। নিরাপত্তাজনিত কারণে সাজেকে আটকা পড়া ৫ শতাধিক পর্যটক খাগড়াছড়িতে ফিরতে শুরু করেছে। দুপুর ২:৩০টার দিকে সেনাবাহিনীর নিরাপত্তায় প্রায় ৫ শতাধিক পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়।
সাজেকে দুটি আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির কারণে গতকাল সাজেক থেকে কোনো পর্যটক ফিরতে পারেনি। এর আগে মঙ্গলবার রাতে রাঙ্গামাটি জেলা প্রশাসনের দেয়া এক বিজ্ঞপ্তিতে বুধবার পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। সাজেক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত 1.5 মাস বন্ধ থাকার পর 5ই নভেম্বর থেকে সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। এ বিষয়ে আরো জানাতে এবার খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, শুরুতেই জানতে চাই সাজেকের পরিস্থিতি এই মুহূর্তে কি, আর 5 শতাধিক পর্যটকের মধ্যে সবাইকে এখন পর্যন্ত আনা সম্ভব হয়েছে কিনা? দেখুন, দুপুর 2:30টার দিকে কিন্তু সাজেক থেকে মোটরসাইকেল, সিএনজি বা মাহিন্দ্র করে অন্তত 500-র বেশি পর্যটক তারা কিন্তু সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেখানে সেনাবাহিনী প্রতিদিন যে নিরাপত্তা ব্যবস্থা দেয় তার চেয়ে বাড়তি নিরাপত্তা দিয়ে কিন্তু এখানে পর্যটকদের নিয়ে আসার কাজটা শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো অনেক পর্যটকরা খাগড়াছড়ি এসে পৌঁছাবেন। তবে একটা বিষয় হচ্ছে, আজকে সকালে অর্থাৎ ঢাকা বা চট্টগ্রাম থেকে যে সমস্ত পর্যটক সাজেক যাওয়ার জন্য এসেছে তারা কিন্তু সেখানে নিষেধাজ্ঞা থাকার কারণে পর্যটকরা কিন্তু সাজেকে যেতে পারেনি। আপনি জানেন গত বেশ কিছুদিন ধরে, 1 সপ্তাহ বা এর বেশি সময় ধরে কিন্তু সাজেকে দুই পক্ষে অর্থাৎ এখানে দুটি আঞ্চলিক সংগঠনের মধ্যে তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে কিন্তু গোলাগুলি ঘটানো হয়েছে এবং গতকালকে এই গোলাগুলির ঘটনাটা আসলে বেশ বড় মাত্রায় হয়, অর্থাৎ 2 শতাধিকের বেশি গুলি ছোড়া হয় বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে। কিছুক্ষণ আগে আমি সাজেক ইউনিয়ন পরিষদের যিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছেন তার সাথে কথা বলেছে, তিনিও আমাদেরকে বিষয়টা অনেকটা নিশ্চিত করেছেন। এখানে আসলে আঞ্চলিক সংগঠনগুলোর যে অস্থিরতা এবং তাদের মধ্যে যে সংঘর্ষ বা গোলাগুলির কারণে পর্যটকদের যাতে কোনো ধরনের নিরাপত্তার বিষয়টা যাতে বিঘ্ন না হয়, অর্থাৎ এই ধরনের যে গোলাগুলির মধ্যে পর্যটকদের পড়ে না যায় বা কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিস্থিতি তৈরি না হয়, সে কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাতে পর্যটকদের আজকে ভ্রমণের জন্য নিরুৎসাহিত করা হয়েছে। তবে পর্যটন ব্যবসায়ীদের পক্ষ থেকে যে দাবিটা করা হয়েছে, আপনি জানেন গত 1.5 মাস 5ই নভেম্বরের আগে পর্যন্ত কিন্তু এখানে সাজেকে অন্তত 1.5 মাস পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। সে সময় কিন্তু পর্যটন ব্যবসায়ীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তারা বলছে এখন পর্যটনের একদম ভরা মৌসুম ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস, এই সময়ে যদি আসলে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা হয় তাহলে সেক্ষেত্রে যারা এখানে পর্যটন ব্যবসায়ী রয়েছে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আমাদেরকে সেটা নিশ্চিত করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞাটি অর্থাৎ আজকে যে নিরুৎসাহিত করার বিষয়টি ছিল সেটি বাড়ানো হবে কিনা সেটি রাতের মধ্যে আমাদেরকে জানাবে বলে বাঘাইছড়ি উপজেলা নির্বাচনী কর্মকর্তা শিরিন আক্তার কিছুক্ষণ আগে জানিয়েছেন। অর্থাৎ নিষেধাজ্ঞা বা নিরুৎসাহিত করার যে বিষয়টি রয়েছে সেটির মেয়াদ বাড়ানো হবে কিনা সেটি রাতের মধ্যে আসলে নিশ্চিত হওয়া যাবে। সমীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। খুলনায় সন্ত্রাসী হামলায় আহত ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ জানায় গত শুক্রবার রাতে টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে বোয়িং মোল্লা ক্যারম টুর্নামেন্ট দেখতে যান। রাত 10:30টার দিকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সিরাজগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা বাবু শেখকে মাদকসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতরাতে শহরের মাহমুদপুর মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবু সিরাজগঞ্জ পৌর বিএনপির 1 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন জানান, রাতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি বাবুর বাড়িতে অভিযান চালানো হয়। পরে 32 গ্রাম হেরোইন সহ তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। হেরোইন উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এর আগে গত জুলাইয়ে একটি মাদক মামলায় বাবুকে 6 বছরের কারাদণ্ড দেয় আদালত। চিকিৎসক নার্স না থাকায় বছরের পর বছর পড়ে আছে সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র সরকারি হাসপাতালটি। বেসরকারি উদ্যোগে স্বাস্থ্যসেবা দেয়া হলেও প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় 1 মাস ধরে তাও বন্ধ। এখন চিকিৎসার জন্য হাতুড়ে ডাক্তার আর ফার্মেসি ভরসা দ্বীপের বাসিন্দাদের। সেন্ট মার্টিন দ্বীপে 2008 সালে উদ্বোধন হয় 10 শয্যার সরকারি হাসপাতাল। কয়েক বছর ঘুরতেই তা উন্নীত
বিশ্বজ্জায়। তবে চিকিৎসক ও নার্স সংকটে পড়ে আছে হাসপাতালটি। স্থানীয়রা বলছেন, উদ্বোধনের পর হাসপাতালটিতে চিকিৎসক, নার্স সহ কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়। তবে কিছুদিনের মধ্যেই সবাই হাসপাতাল ছেড়ে যান। এরপর থেকেই বন্ধ সেবা। একটি বেসরকারি সংস্থার অধীনে কয়েক বছর ধরে স্বাস্থ্যসেবা পেয়ে আসছিলেন দ্বীপের বাসিন্দারা। তবে 1 মাস আগে মেয়াদ শেষ হওয়ায় বন্ধ হয়ে গেছে সেই প্রকল্প। এখন রোগব্যাধিতে দ্বীপবাসীর ভরসা হাতুড়ে চিকিৎসক আর ফার্মেসি। রোগীর অবস্থা গুরুতর হলে দীর্ঘপথ পাড়ি দিয়ে যেতে হয় টেকনাফ বা কক্সবাজার সদর হাসপাতালে। এর জন্য ট্রলার ছাড়তে লাগে প্রশাসনের অনুমতি। পানিবাহিত রোগ বা সিজনাল অনেক রোগের কারণে অনেক অসুস্থ, কেউ ট্রিটমেন্ট পাচ্ছে না। আর যদি ডাক্তারের কাছে যায়, ওখানে যদি ডাক্তারের যদি না থাকে হাসপাতালে, তাহলে তার ফার্মেসিতে যাওয়া ছাড়া, হাতুড়ে ডাক্তার ছাড়া উপায় থাকে না। একজন MBBS ডাক্তারও নেই, নার্সও নেই, মিডওয়াইফও নেই, কেউ নেই। 15 জনের মধ্যে একজনও নেই। ও চতুর্থ শ্রেণীর কর্মচারী একজন আছেন। সিভিল সার্জন জানিয়েছেন, দ্বীপটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক সহ 15 পদের জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। মহাপরিচালক স্যারের দপ্তরে আমাদের বিভাগীয় পরিচালক স্যার হয়ে আমরা চিঠির চাহিদাপত্র দিয়েছি। এই যখন জনগণ নিয়োগ হবে, আমরা এই স্বাস্থ্য সেবাটা আরও উন্নত এবং বেগবান করতে পারব। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দা 10,000-এর বেশি। এছাড়া দ্বীপটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা হারিস চৌধুরী। ডিএনএ পরীক্ষায় প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন হাইকোর্ট। গত 5 সেপ্টেম্বর হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেয় হাইকোর্ট। পরে 8 অক্টোবর কবর থেকে তোলার বিষয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। গত 16 অক্টোবর পরিচয় নিশ্চিতে ডিএনএ পরীক্ষার জন্য বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তোলা হয়। পরে মরদেহ ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। পুলিশ প্রশাসন বলে, কনসার্ন ডিপার্টমেন্ট, যে ওই বডিটির ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার জৈবিক পিতা। তার মানে ওনার পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে। আমার বুকে আমার বাবা মারা গেছেন এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। সিলেট শহরের অর্ধেক বাসিন্দা সুপেয় পানির সংকটে। 10 লাখ নগরবাসীর মধ্যে 5 লাখ বাসিন্দাকে পানি সরবরাহ করতে পারছে সিটি কর্পোরেশন। সিটির 42টি ওয়ার্ডে পানির চাহিদা দিনে 12 কোটি লিটার, কিন্তু সরবরাহ করা হচ্ছে অর্ধেক। এছাড়া 15টি নতুন ওয়ার্ডে এখনও পানির লাইন স্থাপিত হয়নি। এতে শীত মৌসুমে পানির সংকট বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সিলেটে ওয়াসা গঠন হয়েছে 2 বছর আগে, কিন্তু এখনও কার্যক্রম শুরু হয়নি। ফলে নগরীতে পানির সরবরাহ করছে সিটি কর্পোরেশন। মহানগরীর পুরনো 27টি ওয়ার্ডের মধ্যে 24টিতে পানি সরবরাহ করা হচ্ছে। এখানে দৈনিক 8 কোটি লিটার পানির চাহিদা থাকলেও দেওয়া হচ্ছে 5 কোটি লিটার। নতুন 15টি ওয়ার্ডে পানি সঞ্চালন লাইন এখনো স্থাপিত হয়নি। এ অবস্থায় বিশুদ্ধ পানির চরম সংকটে নগরবাসীরা। পানির দুর্গন্ধ থাকে, খুব সমস্যা করে, গন্ধ খাওয়া যায় না পানি। মাঝে মধ্যে কয়দিন পরে পরে লাইন টাইন নষ্ট হয়ে যায়, তো 2 দিন 3 দিন বন্ধ থাকে। নদীর পানি তুলিয়া খাইছি, মেঘের পানি খাইছি, আর সাপ্লাইয়ের মোটরের পানি তো লালটি হয়ে যায়, কাপড়ও লাল হয়ে যায়। সিটি কর্পোরেশন বলছে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় নতুন লাইন স্থাপন করা যাচ্ছে না, ফলে ব্যাহত হচ্ছে পানি সরবরাহ। যেহেতু ওয়াসা হয়েছে, সিটি কর্পোরেশন এই মুহূর্তে পানি সরবরাহ খাতে কোনো টাকাও দিতে চাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ওয়াসা যদি কার্যক্রম চালু করতে পারে, তখন ওয়াসা বিদেশের থেকে ডোনার নিয়ে আসতে পারে বা সরকারও টাকা বৃদ্ধি করে মানুষের পানি সরবরাহটা বাড়াইতে পারে। 79 বর্গ কিলোমিটার আয়তনের সিলেট মহানগরের বাসিন্দা প্রায় 10 লাখ। এর মধ্যে অর্ধেক বাসিন্দাই পাচ্ছেন না সুপেয় পানি। এ অবস্থায় দ্রুত ওয়াসার কাজ শুরু করার দাবি নগরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গাছ আলু। আগে বাড়ির আঙ্গিনায় বেড়ে উঠলেও বর্তমানে মাঠে গাছ আলুর চাষ করছেন কৃষকরা। ফলনও হচ্ছে ভালো। চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা 6,000 টন নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় 25 কোটি টাকা। এভাবে মাচায় ঝুলছে গাছ আলু। কৃষকরা তা সংগ্রহ করছেন বিক্রির জন্য।
গত 4 বছর ধরে এমন দৃশ্য দেখা যাচ্ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কৃষি জমিতে। গাছ আলু তুলনামূলক কম খরচে লাভজনক হওয়ায় উপজেলার চাষিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আমি গাছ আলু লাগাইছি 8 শতাংশ জায়গা, আমি 2-3 হাজার টাকা খরচ করছি, প্রায় 12,000 টাকার মতো বিক্রি হয়েছে। আরো আশা করছি আরো কিছু বেচা কেনা হবে। ব্যাপারীরা 40-45 টাকা কেজি আমরা ক্ষেতের থেকে নিয়ে যায়, তাই আমরা খুবই লাভবান। কৃষকরা জানান কুমড়া, চিচিঙ্গা ও ঝিঙ্গার পর একই মাচায় গাছ আলু ফলানো যায়। আগস্টের মাঝামাঝি ফলন আসে, পাওয়া যায় ডিসেম্বর পর্যন্ত। আমরা বাড়ির আশেপাশে এইসব আলু দিতাম, যারা জঙ্গলে দিতাম গাছে গোছে, এটা বাদ আমরা ক্ষেতের মাঝে চাষ করি, খুব ভালো ভালো দামও আছে। এই আলুটা অনেক লাভবান, তা আমাদের দেখা দেখি আরো অনেক কৃষক চাষ করতেছে, তা আশা করি অনেক লাভবান সবাই হবে। কৃষি বিভাগ বলছে বাড়ির আঙিনায় বেড়ে ওঠা এই সবজিটি মাঠে মিশ্র ও রিলে পদ্ধতিতে বিনা খরচে আবাদ করা সম্ভব। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সারা দেশে এটা সম্প্রসারণ উদ্যোগ গ্রহণ করেছি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সবজি, এই জন্য এই সময় সবজির ক্রাইসিস থাকে। এই ক্রাইসিস মুহূর্তে এই সবজিটা একটা মানসিক চাহিদা পূরণ করতে পারতেছে এবং আমরা কাজ করে যাচ্ছি কিশোরগঞ্জ জেলার সবগুলো উপজেলায় যেন এটা সম্প্রসারণ করা যায়। চলতি মৌসুমে পাকুন্দিয়া উপজেলায় 402 হেক্টর জমিতে গাছ আলুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,000 টন, যার বাজার মূল্য প্রায় 25 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে থাকা রংপুরের শ্যামাসুন্দরী খালের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। সকালে যৌথ অভিযানের নামে বিভাগীয় ও জেলা প্রশাসন, তাদের সাথে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা জানান, নগরীর কেরানীপাড়া এলাকায় খালের দুপাশের অবৈধ স্থাপনা অপসারণের কাজ শুরু হয়েছে। এ সময় খালের জায়গা দখল করে গড়ে তোলা বেশ কয়েকটি স্থাপনা ভেঙে ফেলা হয়। এরই মধ্যে 117 জন দখলদারের তালিকা প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। বাকিদের চিহ্নিত করতে কাজ চলছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নগরবাসী বলছেন, দীর্ঘদিন পরে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান যেন পূর্বের মতো থেমে না যায়। আমরা শ্যামাসুন্দরী খাল উচ্ছেদ করতে পারি এবং শ্যামাসুন্দরী বিগত দিনের যে ইতিহাস আছে সেই ইতিহাসটা আবার ফিরিয়ে আনতে পারি। আজকে যে কটা পিলার ছিল তারা পিলার সরিয়ে দিল এবং তাদেরকে স্বাগত জানানো হচ্ছে এবং আমরা চাই যে অভিযান চলমান থাকবে। প্রতিদিনই এই কার্যক্রমটা চলমান থাকবে এবং আগামীকালও আমাদের শিডিউল রয়েছে। এই উচ্ছেদ কার্যক্রমের ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা আমরা এটা বরদাস্ত করব না। আমাদের সমন্বিত পদ্মায় নাব্যতা সংকটে মৈনটঘাট গোপালপুর রুটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে এ পথে যাত্রী ও নৌচালকরা। ড্রেজিং করে পুনরায় চলাচল স্বাভাবিকের দাবি ভুক্তভোগীদের। বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন, চলমান খনন কাজ শেষ হলে আগের অবস্থায় ফিরবে চলাচল। দোহারের মৈনট ঘাট থেকে নৌপথে ফরিদপুরের গোপালপুর পর্যন্ত দূরত্ব 16 কিলোমিটার। যাতায়াত সহজ ও দূরত্ব কম হওয়ায় গোপালপুর সহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষের কাছে এই রুট খুবই জনপ্রিয়। তবে পদ্মায় নাব্যতা সংকট ও বিভিন্ন পয়েন্টে চর জেগে ওঠায় মারাত্মক ব্যাহত হচ্ছে নৌ চলাচল। আগে যেখানে মৈনট ঘাট থেকে গোপালপুরে পৌঁছাতে সময় লাগত 40 মিনিট, সেখানে এখন সময় লাগছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। নদীর মাঝে বিশাল অংশ দূরে চর জেগে আছে, যার ফলে আমরা টাইমলি ওই পারাপার করতে পারি না। নদীতে নাব্যতা সংকট, এই কারণে লঞ্চ চলাচলে অসুবিধা হচ্ছে। আসতেছি আমরা, হঠাৎ করে থেমে গেছে, হঠাৎ করে চরে বেজে গেছে। এ রুটে যাত্রী কমে যাওয়ায় আয় কমে গেছে নৌযান চালক মালিকদের। 18টি লঞ্চের জায়গায় দৈনিক গড়ে চলাচল করছে 5টি। এখান থেকে আগে যে যাত্রীগুলি পারাপার হতো তার থেকে মোটামুটি 50% যাত্রী কমে গেছে। সরকারের কাছে আকুল আবেদন, এটা যদি দূরত্ব এই নদীটা খনন করে দেয়। বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন, নদী খননের কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে দুর্ভোগ লাঘবের আশা তাদের। আমাদের ড্রেজিং কার্যক্রম শুরু করেছি, ইনশাল্লাহ আমরা অলরেডি 1600 ফিটের মতো কেটে ফেলছি। ঘাটের দিকে একটু নাব্যতা সংকট আছে, ইনশাল্লাহ আমরা ওটা শেষ করে আমরা ওই ডেজার্টটা ঘুরিয়ে দিলেই দেখা যায় এখানে আমরা ইনশাল্লাহ মাসখানেকের মধ্যে আমাদের সম্পূর্ণ চ্যানেল ক্লিয়ার হয়ে যাবে। প্রতিদিন এ রুটে চলাচল করে 1,500-এর বেশি মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজবাড়ীতে বিএডিসির নষ্ট পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত 4000 কৃষকের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী শাখার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, সরকারি প্রণোদনায় জেলার 4000 কৃষককে 1 কেজি করে মোট 4000 কেজি পেঁয়াজ বীজ দেয়া হয়, কিন্তু ওই বীজ থেকে কোনো চারা গজায়নি। ফলে কৃষকরা ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়। খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। সকালে দীঘিনালা উপজেলা কৃষি অফিসে 1100 কৃষককে এসব সহায়তা দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় প্রত্যেক কৃষককে 5 কেজি বীজ ও 20 কেজি সার দেওয়া হয়। সাম্প্রতিক বন্যায় দীঘিনালায় অন্তত 3200 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত 1400 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত 5800 কৃষককে সরকারিভাবে সহায়তা দেওয়া হয়েছে। চলতি মৌসুমে 4 দফা বন্যায় খাগড়াছড়ির দীঘিনালায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাভারে যুব সমাজের উদ্যোগে ময়লা আবর্জনা ও ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চান্দুলিয়া এলাকায় চলে এই কার্যক্রম। সাভারে প্রতিনিয়ত ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও প্রতিকারে প্রশাসনের কোনো নজরদারি নেই বলে অভিযোগ করা হয়। ফলে নিজেরাই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে ময়লা আবর্জনা ও ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম হাতে নিয়েছেন। এছাড়াও মশক নিধনে ওষুধ ছিটানোর পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে। অন্য এলাকাগুলোতেও পর্যায়ক্রমে এমন কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বড় বড় নদ নদী চরাঞ্চল আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে। এরই মধ্যে চরবাসীদের জীবনমানের উন্নয়ন শুরু হয়েছে। সঠিক ব্যবস্থাপনায় চরে উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে শুরু করেছে। সকালে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি RDA মিলনায়তনে আলোচনা সভায় এসব তথ্য জানান বক্তারা। M4C প্রকল্প বাস্তবায়ন করে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুর ও শরীয়তপুরের চরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 13 লাখ পরিবারের জীবনমান উন্নয়ন হয়েছে বলে জানানো হয়। ফরিদপুরের সদরপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আশরাফুল আলম আশিক মুন্সি 10,000 গ্রামের বাসিন্দা। সকালে সদরপুর বাজারের দর্জি গলির সামনে প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকাল 9টার দিকে আশিক বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে আটরশির দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গাজীপুরের শ্রীপুরে 2 মোটরসাইকেল সংঘর্ষে স্কুল ছাত্র নিহত হয়েছে। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।